আমার শেয়ার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ তোমরা? ওকে, চলো শুরু করি। আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেলুলার ম্যানুফ্যাকচারিং এন্ড গ্রুপ টেকনোলজি। আমাদের সিলেবাসে যে পার্টটা আছে কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং, এটার আরেকটা এলিমেন্টস বা উইং বলতে পারো সেলুলার ম্যানুফ্যাকচারিং অথবা গ্রুপ টেকনোলজি। whenever we go for implementing same, we must টেক কেয়ার অফ সেলুলার ম্যানুফ্যাকচারিং। আমরা ট্রাই করব আমরা কনভেনশনাল ওয়ে থেকে বের হয়ে কিভাবে আমার প্রোডাকশন লাইনে সেলুলার ম্যানুফ্যাকচারিং বা গ্রুপ টেকনোলজি কনসেপ্টটা ইমপ্লিমেন্ট করা যায়। উই উইল লুক ফর ওয়েস, এবং এই এই লেকচারটায় আমরা সেটাই ট্রাই করব কিভাবে ম্যাথমেটিক্যালি এটা করা যেতে পারে, অথবা হচ্ছে কি ওয়ে আছে। দেন হচ্ছে নানান রকমের সেলুলার ম্যানুফ্যাকচারিং টাইপস গুলো, তারপর হচ্ছে লেআউট গুলো। আমি যদি একটু মনে করাই দেই, আমরা এই যে ওএম অপারেশন ম্যানেজমেন্টে যখন আমরা লেআউট পড়েছিলাম, তখন কিন্তু এই দুইটা কনসেপ্ট নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা ছিল যে হোয়াট ইজ সেলুলার ম্যানুফ্যাকচারিং এন্ড হোয়াট ইজ গ্রুপ টেকনোলজি। তো চলো আমরা শুরু করি। গ্রুপ টেকনোলজি is a manufacturing philosophy in which similar parts are identified and grouped together to take the advantage of their similarities in design and production. ধরো তুমি বোল্ট প্রোডাকশন করো, ঠিক আছে? এখন বোল্টের থ্রেড গুলো ভ্যারি করে, বাট উপরের যে হচ্ছে বোল্টের যে হেক্সাগোনাল যে পার্টটুকু আছে এবং আমার যে মেজর ডায়ামিটারটা আছে বোল্টের, এই দুইটা সেম। তাহলে তুমি শুধুমাত্র থ্রেড অংশটুকু বাদ দিয়ে বাকি সবগুলোকে কি গ্রুপ করে ফেলতে পারো না? পারো কিনা? শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি, ধরো আমি এমন কিছু বোল্ট প্রোডাকশন করতে চাচ্ছি, বা ধরো আমি অটোমোবাইল প্রোডাকশন করি, সেক্ষেত্রে আমার মাস্ট বোল্ট লাগে। এখন বোল্টের মাপগুলো বা মেজারমেন্টটা এরকম যে এটার হেক্সাগোনাল যে পার্টটুকু আছে মাথার ওইখানে, এবং আমার থ্রেডের যে মেজর ডায়ামিটারটা, এইটা হচ্ছে সবগুলো বোল্টের জন্য কমন। সো আমি এই তিনটা অপারেশনকে নিয়ে আমি একটা গ্রুপ করে ফেলতে পারি যে আমার এই সেলটার মধ্যে শুধুমাত্র এই হেক্সাগনের মাথা আর হচ্ছে মেজর ডায়ামিটার, এই অপারেশনটা হবে। থ্রেডটা যেহেতু বিভিন্ন মাপের, আমি এটা আরেকটা সেলে করব। সো এই যে আমি কনসেপ্ট অনুযায়ী গ্রুপ করলাম, দ্যাট ইজ কল্ড দ্য গ্রুপ টেকনোলজি। এই যে এখন সিমিলার পার্টস গুলোকে আমি একটা ইয়েতে আনলাম, মানে একত্রিত করলাম, দ্যাট ইজ কল্ড দ্য পার্ট ফ্যামিলি। সিমিলার পার্টস আর অ্যারেঞ্জ ইনটু পার্ট ফ্যামিলিজ হোয়ার ইচ পার্ট ফ্যামিলি possesses similar design or manufacturing characteristics। যেটা বললাম যে সিমিলার প্রোডাকশন ক্যারেক্টারিস্টিক্স ফলো করবে পার্ট ফ্যামিলিজ গুলো অথবা ডিজাইন ক্যারেক্টারিস্টিক্স, রেজাল্ট ইন ম্যানুফ্যাকচারিং এফিসিয়েন্সিস ডিউ টু দ্য সিমিলার প্রসেসিং অফ পার্ট ফ্যামিলি। সেক্ষেত্রে এফিসিয়েন্সি বেড়ে যাবে। ধরো তুমি 10,000 ডিফারেন্ট পার্ট তোমাকে প্রোডাকশন করতে হয় তোমার ইন্ডাস্ট্রিতে, বাট খেয়াল করে দেখবা ওই 10,000 পার্ট বা 20,000 পার্টটাকে তুমি 30 থেকে 40 রকমের পার্ট ফ্যামিলিতে ভাগ করে ফেলতে পারো, ঠিক আছে? এখন গ্রুপ টেকনোলজি বা সেলুলার ম্যানুফ্যাকচারিং, এ দুটা মানে একটু রিলেটেড। কিরকম? এখন এই যে তুমি যে পার্ট ফ্যামিলি করলা, এখন এই পার্ট ফ্যামিলিটাকে প্রোডাকশন করার জন্য তোমার প্রোডাকশন ইকুইপমেন্ট অ্যারেঞ্জ করতে হবে,
that is called the cellular manufacturing. দেখো efficiencies are generally achieved by arranging the production equipment into machine groups or cells to facilitate the workflow. Grouping the production equipment into machine cell where each cell is specializes in the production of part family, that is called the cellular manufacturing. অর্থাৎ আমি যদি বলি ফার্স্ট অফ অল আমার কাজটা হচ্ছে যে আমার ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিং ক্যারেক্টারিস্টিক্স দেখে আমি কি করব, পার্ট ফ্যামিলি চুজ করব বা পার্ট ফ্যামিলি ডিফাইন করব। এখন এই পার্ট ফ্যামিলিকে প্রোডাকশন করতে মানে এই যে পার্ট ফ্যামিলিটাকে আমি বের করলাম, দ্যাট ইজ কল্ড দ্য গ্রুপ টেকনোলজি। এটা একটা কনসেপ্ট রাদার দ্যান এ ম্যানুফ্যাকচারিং প্রসিডিওর। গ্রুপ টেকনোলজি ইজ আ কনসেপ্ট। এখন এই কনসেপ্ট অনুযায়ী আমি যে পার্ট ফ্যামিলিটাকে ডিফাইন করলাম, এই পার্ট ফ্যামিলিটাকে প্রোডাকশন করার জন্য আমার যে মেশিন গুলো অ্যালোকেট করতে হবে, যে পিপল গুলো আমাকে অ্যালোকেট করতে হবে, হ্যাঁ, ইন এ সেল, দ্যাট ইজ কল্ড দ্য সেলুলার ম্যানুফ্যাকচারিং। অ্যাপ্লিকেশন কি? Group technology and cellular manufacturing are applicable to the following situation. ঠিক আছে, কখন কখন তুমি ইউজ করতে পারবা? When the plant currently uses the traditional batch production and a process layout. Process layout এ কি ছিল? Process layout এ ছিল যে হচ্ছে সিমিলার, মানে আমার যেই যেই একটা পার্ট প্রোডাকশন করতে আমার যেই যেই জিনিসগুলো লাগবে ওগুলাকে কি করা বলতো? তোমরা ওএম এ পড়েছিলে না? কেউ শেয়ার করতে পারো? শুনতে পাচ্ছ আমাকে? আউটপুটের ভিত্তিতে ক্লাসিফিকেশন করা, আউটপুটের ভিত্তিতে ক্লাসিফিকেশন না, এরকম ছিল না তো। আচ্ছা যাই হোক, ট্র্যাডিশনাল ব্যাচ প্রোডাকশন বা যদি প্রসেস লেআউট থাকে আমরা সেই ক্ষেত্রে সেলুলার ম্যানুফ্যাকচারিং বা গ্রুপ টেকনোলজি ফলো করতে পারি। সেক্ষেত্রে লাভ কি হবে? It will result in much material handling effort অথবা হাই প্রসেস ইনভেন্টরি এবং লং ম্যানুফ্যাকচারিং লিড টাইম। যদি আমি ব্যাচ প্রোডাকশন বা প্রসেস লেআউট ইউজ করি সেক্ষেত্রে যে এইগুলো লাগে, বাট এগুলো আমি ওভারকাম করতে পারি সেলুলার ম্যানুফ্যাকচারিং থেকে। এবং এরকম যদি সিচুয়েশন হয় যে দ্য পার্টস ক্যান বি গ্রুপড ইনটু পার্ট ফ্যামিলিজ, তোমার প্রোডাকশন ভ্যারাইটিস গুলো যদি এরকম হয় যে তুমি সেগুলোকে আসলে পার্ট ফ্যামিলিতে গ্রুপ করতে পারবা, তবে সেক্ষেত্রে তুমি গ্রুপ টেকনোলজিটাকে ফলো করতে পারো বা তুমি গ্রুপ টেকনোলজিটাকে তোমার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বলো বা ম্যানুফ্যাকচারিং লাইনে তুমি ইনকর্পোরেট করতে পারো। So while implementing cellular manufacturing বা গ্রুপ টেকনোলজি, তোমার দুইটা অবস্টাকেল কে ওভারকাম করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে কি, এই পার্ট ফ্যামিলিটাকে আইডেন্টিফাই করা। বুঝতে পারছো? মানে এটা কেন ডিফিকাল্ট? ডিফিকাল্ট হচ্ছে এই কারণে, ধরো তুমি 10,000 বা 20,000 নানান রকম প্রোডাক্ট তুমি বানাচ্ছ, তো এইগুলোর প্রত্যেকটা ডিজাইন অ্যানালাইসিস করে কোনটার মধ্যে সিমিলার রকমের ম্যানুফ্যাকচারিং, দেন হচ্ছে ওকে আমি 20,000 প্রোডাকশন করি, 20,000 এর ম্যানুফ্যাকচারিং সিকোয়েন্স গুলো কি কি, কোনটার পর কি করতেছি, এগুলো দেখে এগুলোকে পার্ট ফ্যামিলিতে ডিফাইন করা, ইটস মানে ইটস এ হ্যাকটিক জব। বুঝতে পারছো? সো এটা খুবই টাফ। দেন হচ্ছে রিঅ্যারেঞ্জিং প্রোডাকশন মেশিনস ইনটু মেশিন সেলস। এখন হচ্ছে ওকে আমি হচ্ছে সব মিলিয়ে
30টা বা 40টা পার্ট ফ্যামিলি পেলাম। এখন এই 30টা 40টা পার্ট ফ্যামিলির জন্য আমার 30টা বা 40টা সেল হবে। তো এই সেলের মধ্যে হচ্ছে আবার আমার এই মেশিন গুলোকে অ্যালোকেট করা মানে ল্যাবোরিয়াস জব। সো আমি যদি গ্রুপ টেকনোলজি বা সেলুলার ম্যানুফ্যাকচারিং ইমপ্লিমেন্ট করতে চাই, আমাকে এই অবস্টাকেল গুলো ওভারকাম করতে হবে। আর গ্রুপ টেকনোলজি দেখো, এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। গ্রুপ টেকনোলজি অফার্স দিস অ্যাডভান্টেজ or benefits to the companies যারা এই গ্রুপ টেকনোলজিটাকে ইমপ্লিমেন্ট করতে চায় তারা এই অ্যাডভান্টেজ গুলো পাবে। গ্রুপ টেকনোলজি প্রমোটস দ্য স্ট্যান্ডার্ডাইজেশন অফ টুলিং ফিক্সচার এন্ড সেটআপস। আমি যখন ওই যে বললাম যে আমি একই ধরনের পার্ট ফ্যামিলি প্রোডাকশন করব, তাহলে একই ধরনের পার্ট ফ্যামিলি ধর একটা সিলিন্ড্রিক্যাল শেপ, আমার এই কি বলে আমার এই সেলুলার মানে এই সেলটার মধ্যে, ম্যানুফ্যাকচারিং সেলটার মধ্যে হচ্ছে আমি সিলিন্ড্রিক্যাল ধরনের পার্টস প্রোডাকশন করব। তো সিলিন্ড্রিক্যালের জন্য আমার টুল বা ফিক্সচারস গুলো কি সেম হবে না? ফিক্সচারস এর কাজ কি কেউ বলতে পারো? এনিওয়ান? একবার কোশ্চেন ফিক্সচার কি? স্যার স্কেডিউল। হ্যাঁ, স্কেলিং, স্কেডিউল স্কেডিউল। স্যার শিডিউলিং করা, স্যার কোনটার পরে কোনটা হবে না না এরকম। না 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 এরকম না। আহ ধরো তুমি একটা জিনিস প্রোডাকশন করবা, ধরো নর্মাল সেন্সই বলি, ফাইলিং বুঝো তো না? ফাইল তো চিনো, হ্যান্ড টুল। এখন জি স্যার। এই ফাইলটা ইউজ করতে হলে তোমার ওয়ার্ক পিসটা কি একটা জায়গায় ক্ল্যাম্প করতে হবে না? জি স্যার। এই ফিক্সচার হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্ল্যাম্পিং ডিভাইস। তো যখন একটা পার্ট ফ্যামিলিতে সিমিলার রকমের ম্যাটেরিয়াল থাকবে, ওগুলোর জন্য ফিক্সচারটাও তো সিমিলার হবে, তাই না? জি স্যার। তো ওই এটাই বলতেছে যে স্ট্যান্ডার্ডাইজেশনকে প্রমোট করবে, অর্থাৎ সিমিলার কাইন্ড অফ টুলিং লাগবে। কি কি ধরনের টুল লাগবে এটা প্রোডাকশন করতে, প্লাস হচ্ছে ফিক্সচারিং, আমার কি কি ধরনের ক্ল্যাম্পিং ডিভাইস লাগবে, এগুলো ফিক্সড হয়ে যাবে এক একটা সেলের জন্য। সো সেক্ষেত্রে স্ট্যান্ডার্ডাইজেশন যদি হয়, আমার তো প্রোডাকশন বেড়ে যাবে এমনি। বুঝাইতে পারছি? এই যে আমি যখন কোনো কিছু প্রোডাকশন করতে চাই, এই যে লোডিং বা আনলোডিং, এই ব্যাপারটা অনেক টাইম কনজিউম করে। তো যখন এগুলি স্ট্যান্ডার্ডাইজেশন হয়ে যাবে, হ্যাঁ, তখন আমার প্রোডাকশনের জন্য বেটার হবে, এফিসিয়েন্সি বেড়ে যাবে। তো সেকেন্ড বেনিফিটটা কি? ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইজ রিডিউসড বিকজ পার্টস আর মুভড উইদিন এ সেল রাদার দ্যান দ্য এন্টায়ার ফ্যাক্টরি। এই যে এইখানেই হচ্ছে আমার ওই যে প্রসেস লেআউটের সাথে পার্থক্য। প্রসেস লেআউট হলে কি হবে, ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ওয়াইজ আমার প্রোডাক্টটা মানে এটা রাউটিং বলতে পারো, যে প্রোডাক্টটা রাউট করবে বা এটা মুভ করবে। বাট ইন এ ম্যানুফ্যাকচারিং সেল it is bound to move within the cell. So আমার ম্যাটেরিয়াল হ্যান্ডলিংটা কমে যাচ্ছে। Then production planning and production scheduling are simplified. সবগুলো ডিপার্টমেন্টকে একত্রিত করে ওইখানে প্ল্যানিং করা। দেখবা অনেক সময় এই যে আমাদের টেক্সটাইল লাইনে বা এই আমাদের সুইং লাইনের উদাহরণে যদি দেই, তাহলে সেই ক্ষেত্রে আমার বলে যে কাটিং থেকে গুডস আসতেছে না, ঠিক আছে, আমি সিউইং করতে পারতেছি না। আবার বলতেছে যে কি বলে, কাটিং থেকে আমি গুডস দিয়ে দিছি বাট সিউইং এ শুরু করতেছে না। এই যে একটা প্রোডাকশন প্ল্যানিং এর একটা গ্যাপ, এটা ম্যানুফ্যাকচারিং সেলে এটা হবে না। সেটআপ টাইমস আর রিডিউসড রেজাল্টিং ইন লোয়ার ম্যানুফ্যাকচারিং লিড টাইমস। Work in process is reduced. Worker satisfaction usually improves when worker collaborate in a group technology cell, and higher quality work is accomplished using the group technology. এখন আসো পার্ট ফ্যামিলি।
A part family is a collection of parts that are similar either because of the geometric shape and size or because of the similar processing steps are required in their manufacture. অর্থাৎ তাদের সাইজ শেপ যদি সিমিলার হয় তুমি তাগুলোকে গ্রুপ করতে পারো, অথবা তাদের ম্যানুফ্যাকচারিং এর জন্য আমার যে স্টেপ গুলো আছে, প্রসেস গুলো আছে, ওইগুলোও যদি সিমিলার হয় তাও তুমি তাদেরকে একটা পার্ট ফ্যামিলিতে ডিফাইন করতে পারো। The part family, the parts within a family are different, but their similarities are close enough. এই যে দেখো, খেয়াল করে দেখতে পারো রাইট সাইডে যেগুলো আছে এগুলো ডিফারেন্ট মনে হচ্ছে, বাট তাদের ম্যানুফ্যাকচারিং স্টেপস গুলো হয়তো মানে কাছাকাছি। দ্যাটস ওয়াই দে আর গ্রুপড ইনটু ওয়ান পার্ট ফ্যামিলি। দেখো এই যে পার্ট ফ্যামিলি 1 কি বলতেছে, সিমিলার ইন টার্মস অফ জিওমেট্রিক্যাল ডিজাইন, ঠিক আছে, ডিফারেন্ট ইন টার্মস অফ টলারেন্সেস, প্রোডাকশন কোয়ালিটিস অথবা ম্যাটেরিয়ালস, মানে এক একটার ক্ষেত্রে এক এক রকম টলারেন্স হতে পারে, বাট তাদের জিওমেট্রিক ডিজাইন কাইন্ড অফ সিমিলার, কাইন্ড অফ না, মোটামুটি পুরোটাই সিমিলার। দ্যাট ইজ ওয়াই দে আর গ্রুপড ইনটু ওয়ান পার্ট ফ্যামিলি। পরে দেখো এখানে রাইট সাইডে দেখাচ্ছে 10টা বিভিন্ন রকমের পার্টস, কোথাও টেপার আছে, কোথাও থ্রেড আছে, রাইট, কোথাও থ্রু হোল আছে, কোথাও চেম্ফারিং আছে দেখতেছি, কোথাও টেপার আছে। সো they are different in size, shape, material, but quite similar in terms of manufacturing. তো খেয়াল করে দেখো ম্যানুফ্যাকচারিং স্টেপস গুলো যদি দেখো, এগুলোতে কি আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই টার্নিং আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কি বলে এটাকে, চেম্ফারিং আছে, ড্রিলিং আছে, রাইট। তো ম্যাক্সিমাম প্রত্যেকটাতে এই ধরনের ম্যানুফ্যাকচারিং অপারেশন গুলো আছে। এই যে আচ্ছা বলেই তো দিছে, অল পার্টস আর মেশিন ফ্রম সিলিন্ড্রিক্যাল স্ট্রোক বাই টার্নিং that requires drilling or milling, so they are also grouped into one part family. বুঝাইতে পারছি? জি স্যার। তো এই যে দেখো ট্র্যাডিশনাল প্রসেস লেআউট, তোমরা যারা মানে খেয়াল করতে পারতেছিল না যে ট্র্যাডিশনাল প্রসেস লেআউটটা কি ছিল, যে আমি টার্নিং একটা ডিপার্টমেন্ট, মিলিং একটা ডিপার্টমেন্ট, ড্রিলিং একটা ডিপার্টমেন্ট, গ্রাইন্ডিং একটা ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে অ্যাসেম্বলি একটা ডিপার্টমেন্ট। তো ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ওয়াইজ ভ্যারি করবে। টু মেশিন আ গিভেন পার্ট, the work piece must be transported between the departments with perhaps the same department being visited several times. এরকমও হতে পারে যে একটা ডিপার্টমেন্ট তুমি several times ভিজিট করছো, যে দেখা গেছে ম্যাটেরিয়ালের এমন একটা জায়গায় একটা ড্রিল আছে, এর আগে একটা মিলিং করতে হবে, ঠিক আছে। সো তুমি একবার ড্রিলিং করছো, আবার মিলিং ডিপার্টমেন্টে গেছো, ওইখান থেকে ওই জিনিসটা করে দেওয়ার পর তোমাকে এসে আবার ড্রিলিং করতে হচ্ছে, মানে একটা ডিপার্টমেন্টে তুমি কি করতেছো, ডাবল টাইমস তুমি ভিজিট করতেছো, এতে তোমার টাইম লস হচ্ছে। So it results in significant amount of material handling, many machine setup, large in-process inventory, and long manufacturing lead time and high cost. So what about cellular manufacturing? এই যে দেখো সেলুলার ম্যানুফ্যাকচারিং এ করছে কি, each cell is organized to specialize in their production of a particular part family. অর্থাৎ একটা পার্ট ফ্যামিলিতে, আমি তো পার্ট ফ্যামিলি ডিফাইন করে ফেলছি, তো আমার এই পার্ট ফ্যামিলিতে যে যে অপারেশন গুলো আছে, সেই অপারেশন গুলো যেসব মেশিনে করা যাবে, সেই মেশিন গুলো নিয়ে আমি একটা সেল ক্রিয়েট করে ফেলছি। দেখো ওই যে আমি যদি বলি প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকেই কিছু কিছু মেশিন, এখন ধরো আমার একটা পার্ট ফ্যামিলিতে এত প্রোডাকশন করতে হবে, এখন এই প্রোডাকশন অনুযায়ী আমি আমার মেশিন ফিক্স করব, ঠিক আছে। সো এইভাবে আমি কি বলে এটাকে পার্ট ফ্যামিলি করতে পারি, সরি সেলুলার লেআউটটা করতে পারি। অ্যাডভান্টেজটা কি, রিডিউসড ওয়ার্ক পিস হ্যান্ডলিং বা লোয়ার সেটআপ টাইমস, ফিউয়ার সেটআপস,
নো ইন প্রসেস ইনভেন্টরি এন্ড শর্টার লিড টাইমস। বাট এটার জন্য ওই যে আমি যেটা বললাম পার্ট ফ্যামিলিটা ডিফাইন করা একটু ডিফিকাল্ট। The biggest single obstacle in the problem is the problem of grouping the parts into families. আবারও সেম ব্যাপারটাই আসছে যে আমার এখানে বলতেছি যে পার্ট ফ্যামিলি যে আমি ডিফাইন করব, আমি যে ভ্যারাইটিস অফ প্রোডাক্টস আমি প্রোডাকশন করতেছি এগুলোকে যে আমি একটা পার্ট ফ্যামিলিতে অন্তর্ভুক্ত করব, সেটাই হচ্ছে সবচেয়ে বিগেস্ট একটা অবস্টাকেল। সো হাউ উইল আই ওভারকাম দিস অবস্টাকেল? দেয়ার এক্সিস্ট থ্রি মেথডস। ফার্স্ট অফ অল ভিজুয়াল ইন্সপেকশন, দেন হচ্ছে পার্ট ক্লাসিফিকেশন এন্ড কোডিং, এবং এট লাস্ট হচ্ছে প্রোডাকশন ফ্লো অ্যানালাইসিস। সো লেটস প্রসিড, আমরা একটা একটা করে সবগুলো আলোচনা করি। দিস মেথডস আর টাইম, হ্যাঁ বলতেছিল কেউ কিছু? স্যার আসলে আমরা যে সেলুলার, জি স্যার স্যার ম্যানুফ্যাকচারিং প্রসেসে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা এই সেলুলার টেকনোলজিটা ইউজ করতেছি স্যার। আমাদের অ্যাপারেল সেকশনে কি এই প্রসেসটা অ্যাপ্লাই করা যায়? এটা তুমি ইয়ে করতে পারো, তুমি মানে কনসেপ্টটা অ্যাপারেলে একটু কঠিন, তুমি যদি ওইভাবে কল্পনা জি করো। স্যার। দেখো এই যে ধরো সুইং ফ্লোরের সাথে তুমি ইয়েটা কল্পনা করো, কি বলে ওইটাকে, তোমার স্যাম্পল সেকশন কল্পনা করো। জি স্যার। স্যাম্পল সেকশনে কি হয়, তোমার কাটিং বলো সুইং বলো, কাটিংটা থাকে না, সুইং এবং ফিনিশিং, এই দুইটা সেকশনের মানে মোস্ট অফ দ্য মেশিনসই কিন্তু থাকে, বুঝতে পারছো? জি স্যার। তো দেখবা সেক্ষেত্রে কি হয়, ওটাকে তুমি একটা কাইন্ড অফ সেলুলার ম্যানুফ্যাকচারিং মানে সরাসরি না, তুমি মানে বোঝার জন্য ধরে নিতে পারো। তো তার জন্য খেয়াল করে দেখবা যে স্যাম্পলিং এ কিন্তু কোনো সময় লেট হয় না বা ডিলে হয় না। বাল্কে ডিলে হয় স্যার। হ্যাঁ, বাল্কে কিন্তু ডিলে হয়, জি স্যার। বুঝতে পারছো? এটার কারণ থাকতে পারে যে স্যাম্পলিং আর কয়টা করে প্রোডাকশন করে, বুঝতে জি পারছো? জি স্যার। বাট হ্যাঁ ইয়ের জন্য মানে গার্মেন্টের জন্য খুবই মানে একটু ডিফিকাল্ট আর কি। তাও এরকম না যে মানে কনসেপ্টটা একেবারে ইমপ্লিমেন্ট করা হয় না, ওরকম না। তুমি খেয়াল করে দেখবা এই যে আমরা ইয়ে করতেছি না, গেলে দেখবা যে আমি একটা ইয়েতে ছিলাম, গার্মেন্টে ছিলাম, ওইখানে প্যান্ট প্রোডাকশন করতো। প্যান্ট প্রোডাকশন কিন্তু দ্য মোস্ট ডিফিকাল্ট। হ্যাঁ, তো ওইখানে বলতো মেক সেকশন। তো মেক সেকশনে ছিল হচ্ছে তোমার জিপারের যে পার্টটুকু, ওই পুরোটা মানে আমার প্যান্টের মধ্যে যে জিপার থাকে, বুঝতে পারছো? এইখানে অনেকগুলো অপারেশন রিলেটেড, বুঝতে পারছো? ওইখানে না হলেও তোমার সব মিলিয়ে বাল্কে 10 রকমের অপারেশন আছে। তো এগুলোকে একটা গ্রুপ করে, বুঝতে পারছো? তারপর হচ্ছে ধরো ফ্রন্ট পার্ট বলি, বা আরেকটা গ্রুপ থাকে হচ্ছে পকেটিং। পকেটিং বলতে আমি বুঝাচ্ছি আমার একটা প্যান্টের মধ্যে 5 পকেট জিন্সের মধ্যে, আচ্ছা তোমরা কি ইয়ে জানো, পার্থক্যটা জানো? জিন্স আর ডেনিমের মধ্যে পার্থক্য কি? স্যার আমরা যেটা পড়ি এটা হচ্ছে জিন্স, মানে ডেনিম থেকে জিন্স বানায় আর কি, নরমালি এরকম করে। ডেনিমটা হচ্ছে ফ্যাব্রিক। হ্যাঁ, ডেনিম ফ্যাব্রিক, ওকে। বেসিক র ডেনিমের ডেফিনেশন কি বলতে পারো? স্যার ওইটা কোনো মানে ওইটা একদম পিওর ব্লু কালার হবে স্যার, আর ওইটার হ্যাঁ, মধ্যে কোনো আলাদা অপারেশন করানো হবে না। ওটা কিন্তু ব্লু না, ওটা একটা ডার্ক কালার। ইন্ডিগো ঠিক স্যার। আছে, ব্লু এর চেয়ে ডার্ক কালার। ইন্ডিগো স্যার। হ্যাঁ, ওটা হচ্ছে এখন তাহলে বলো ওটা কি নিটিং না? এটার উপরে ওটা কোনো ড্রাই প্রসেস বা অন্য কোনো প্রসেস করা হয়নি এখনো, এটা র ডেনিম যেটা। আচ্ছা, র ডেনিমটা হচ্ছে তোমরা ইয়ে পড়ছো না, উইভিং পড়ছো না? জি স্যার। উইভিং এর মধ্যে স্যার। কি দুইটা ইয়ে থাকে না, জি কি বলে স্যার। এটাকে? হ্যাঁ, দুইটা থাকে, একটা হচ্ছে ওয়েফট, একটা হচ্ছে কি ওয়ার্ক। হ্যাঁ, এটার মধ্যে একটা ফাইবার হচ্ছে তোমার ডাইং করা থাকে, যে ব্লু কালারটা বলতেছো না,
জি স্যার। জি স্যার। হ্যাঁ সম্ভবত ওয়েফট যেই আমার ফাইবারটা থাকে ওটা হচ্ছে ওটা ডাইং করা থাকে, ফাইবার ডাইং বলি, বা এটাকে কি বলি, সুতাটাকে Yarn যদি dyeing। ডাইং করি, হ্যাঁ ইয়ার্ন ডাইট। ইয়ার্ন ডাইং, হ্যাঁ হ্যাঁ টার্মসটা হচ্ছে ইয়ার্ন ডাইং। এখন এই ইয়ার্ন ডাইংটা ইয়ার্ন ডাইং এর সাথে আমি ওই যে ইয়ার্নটা আছে ওটা দিয়ে যদি আমি উইভিং করি, তাহলে যেই আমার উপরের পার্টটা আমি পাবো কি ওই ইন্ডিগো কালার এবং ভিতরের Indigo কালারটা কি পাবো। পাবো হোয়াইট কালার। হোয়াইট কালার। হ্যাঁ এরকম ভাবে আমি যেই আমার ফ্যাব্রিকটা প্রোডাকশন করতেছি ওটাকে বলে ডেনিম। বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ ওই ডেনিম দিয়ে তুমি শার্ট বানাতে পারো, তুমি প্যান্ট বানাতে পারো, তুমি জ্যাকেট বানাতে পারো, বাট জিন্স বলতে বা সচরাচর 5 পকেট জিন্স বলতে যেই ডেনিমের প্যান্টটার মধ্যে তোমার 5 পকেটস থাকে, 5 পকেটস বুঝছো কোনটা? সামনে দুটো পকেট, পিছনে পকেট, আর এটা হচ্ছে ওয়ান হ্যাঁ পকেট। হ্যাঁ এটা কয়েন পকেট যেটা বলে, এটা থাকলে ওটাকে জিন্স বলে। বুঝাতে পারছি? জি স্যার। তো এখন আমার ওই প্যান্টের প্রোডাকশনে এই পকেটিং একটা ফ্যাক্ট আছে, ওই পকেটিং এর জন্য একটা গ্রুপ আছে বা একটা সেকশন আছে। ফ্রন্ট পার্ট, ঠিক আছে, ফ্রন্ট পার্টের জন্য একটা গ্রুপ আছে, আরেকটা হচ্ছে ব্যাক পার্টের জন্য একটা গ্রুপ আছে, সো ফাইনালি অ্যাসেম্বলি এর জন্য একটা গ্রুপ আছে। বুঝতে পারছো? আচ্ছা। শুধু সিউইং সেকশনে এই যে দেখো আমি বলতে চাচ্ছি এই কারণে, এই যে এখানেও কিন্তু একটা গ্রুপ টেকনোলজির কনসেপ্টটা কিন্তু আসছে। তো এইখানে পুরো প্রোডাকশনের ওই যে ম্যানুফ্যাকচারিং এর যে ব্যাপারটা আছে এটার মধ্যে কি কি পার্ট আছে ওই পার্ট ধরে গ্রুপ করছে। বুঝতে পারছো? জি স্যার। তো আমি বলতে চাচ্ছি সরাসরি এই যে ধরো আমার মেকানিক্যাল এলিমেন্টস এর জন্য যে ব্যাপার টেক্সটাইলে যে হচ্ছে না এরকম না। তো আমি এখন কিভাবে পার্ট ফ্যামিলি গুলোকে ডিফাইন করব? একটা হচ্ছে ভিজুয়াল ইন্সপেকশন। ভিজুয়াল ইন্সপেকশন এটা লিস্ট সফিস্টিকেটেড এন্ড লিস্ট এক্সপেন্সিভ মেথড involves the classification of part into families by looking at either the physical parts or their photographs and arranging them into groups having the similar feature, and it is the least accurate method. এটা কিভাবে জাস্ট তুমি ভিজুয়ালি ইন্সপেক্ট করলা, ঠিক আছে, যে কোনটার তুমি দেখে বুঝবা না এটার মধ্যে কি কি ধরনের প্রোডাকশন আছে কোনটার পর কোনটা। তুমি যদি একজন ম্যানুফ্যাকচারিং অ্যানালিস্ট হও তাহলে বুঝতে পারবা না এটা। জি স্যার। জি স্যার। জাস্ট ওইখান থেকে তুমি মানে সিমিলারলি গ্রুপ করে নিলা যে এগুলা হচ্ছে একটা পার্ট ফ্যামিলি, এগুলো একটা পার্ট ফ্যামিলি। সেকেন্ড হচ্ছে কি পার্ট ক্লাসিফিকেশন এন্ড কোডিং। এটাই হচ্ছে মানে এটা হচ্ছে বেস্ট মেথড আর কি। It is হচ্ছে most time consuming method. Similarities among parts are defined and these similarities are related in a coding system. অর্থাৎ আমার যদি কোনো সিমিলারিটিস থাকে ওইগুলোকে আমি একটা কোড দিয়ে প্রকাশ করতেছি। বুঝতে পারছো? Two categories of part similarities can be obtained. একটা হচ্ছে কি design attributes which are concerned with part characteristics such as geometry and material, আগেও বলছি। manufacturing attributes which consider the sequence of processing steps required to make the part. আরেকটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সিকোয়েন্স কি আছে ওই অনুযায়ী আমি পার্ট ফ্যামিলি এটাকে ডিফাইন করব। ক্লাসিফিকেশন এন্ড কোডিং আর ডিভাইসড টু ইনক্লুড বোথ এ পার্ট ডিজাইন অ্যাট্রিবিউটস এন্ড মেশিন ম্যানুফ্যাকচারিং অ্যাট্রিবিউটস। অর্থাৎ আমার যে পার্ট ক্লাসিফিকেশন এন্ড কোডিংটা আছে এটা বোথটাকেই টেকস ইনটু অ্যাকাউন্ট, দুটাকেই গ্রাহ্য করে হচ্ছে এই ইয়েটা করে পার্ট ফ্যামিলিটাকে ডিফাইন করে। দেন আসি রিজনস ফর ইউজিং কোডিং সিস্টেম। মানে আমার এটার অ্যাডভান্টেজটা কি? ফার্স্ট অফ অল ডিজাইন retrieval. A designer faced with the task of developing new part can use a design retrieval system to determine if a similar part already exists. ধরো আমার একটা হিস্টোরিক্যাল ডাটা আছে, আমার নতুন একটা পার্ট আসলো, আমি এই পার্টের মধ্যে দেখলাম ওই যে ধরো এটার মধ্যে যদি ড্রিলিং থাকে তাহলে আমি এটাকে একটা কোড দিলাম, এটার মধ্যে যদি একটা মিলিং থাকে আমি একটা কোড দিলাম,
তো এই কোডের সাথে আমি যদি আমার আগের ডাটাগুলো কম্পেয়ার করি তাহলে আমি বুঝবো না আগের কোন পার্ট ফ্যামিলিতে এই অপারেশন গুলো আছে। জি স্যার। জি স্যার। জাস্ট ওইটার সাথে আমি ইয়ে করতে পারবো, ওই কম্পেয়ার করে আমি বুঝে ফেলতে পারবো এই নতুন পার্টটাকে আমি কোনটার মধ্যে দিতে পারি, কোন পার্ট ফ্যামিলিতে দিতে পারি। A simple change in an existing part would make much less time than designing a whole new part from scratch. Then হচ্ছে automated process planning. The part code for a new part can be used to search for process plans for existing part with identical or similar codes. ওই যে ওইটাও সেম। এখন আমার পার্টটা মধ্যে কি কি প্রোডাকশন আছে, কি কি প্রসেস আছে, বা ওই অনুযায়ী কি কি প্রসেস আছে, ওগুলো আমি কিন্তু বের করে ফেলতে পারবো কোডিং থেকে। দেন হচ্ছে মেশিন সেল ডিজাইন, সিমিলার কথাই, যে the part codes can be used to design machine cells capable of producing all members of a particular part family using the composite part concept. এই তিনটাই হচ্ছে রিজন যে আমি কোডিং সিস্টেম কেন ইউজ করব। ফিচার্স অফ parts classification and coding system based on part design attributes, আর একটা হচ্ছে এই যে ম্যানুফ্যাকচারিং attributes, আর একটা ডিজাইন এন্ড ম্যানুফ্যাকচারিং attributes। দেখো কই ডিজাইন অ্যাট্রিবিউটস গুলো কি কি, যে তুমি ডিজাইন অ্যাট্রিবিউটস বললাম না, যে ডিজাইন বা পার্টিকুলার শেপ দেখে তুমি কি করবা, মানে এগুলোকে ডিফাইন করবা। তো এই ডিজাইন অ্যাট্রিবিউটস গুলো কি হতে পারে? বেসিক এক্সটার্নাল শেপ, বেসিক ইন্টারনাল শেপ, হ্যাঁ, রোটেশনাল অর রেক্টেঙ্গুলার শেপ কিনা, এইগুলা লেংথ টু ডায়ামিটার রেশিও কিরকম, অ্যাসপেক্ট রেশিও, উইডথ টু হাইট, দেন হচ্ছে ম্যাটেরিয়াল টাইপ, পার্ট ফাংশন, মেজর ডাইমেনশন। মানে এই অ্যাট্রিবিউট গুলো কে বেস ধরে তুমি তাদের ডিজাইনটাকে কম্পেয়ার করতে পারো বিভিন্ন রকমের পার্টস এর, বুঝতে পারছো? আর ম্যানুফ্যাকচারিং অ্যাট্রিবিউটস কি? মেজর প্রসেস কি কি আমার এখানে, প্রোডাকশন প্রসেস আছে, মাইনর অপারেশনস আছে, অপারেশনাল সিকোয়েন্স কোনটার পরে কি, সারফেস ফিনিশ, ব্যাচ সাইজ, অ্যানুয়াল প্রোডাকশন, ফিক্সচার্স, যেটা খাবার আসছে, ফিক্সচার্স রিকোয়ার্ড, কাটিং টুলস, কারণ আমার একটা ইয়ে প্রোডাকশন করতে ফিক্সচার্স দরকার হয়, ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যাক্সেসরিজ হিসেবে, বা টুলিং বলতে পারি, টুলিং এর মধ্যে এগুলো পড়ে। তো এই ফিক্সচার্স গুলো কোনটার জন্য কেমন হবে, কাটিং টুল কিরকম হবে, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, এটা কমন ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয়। তো এরকম কোনটার মধ্যে কি ধরনের টুলিং লাগতেছে, বুঝতে পারছো? এখন তুমি যে কোডিং ইউজ করবা এটা কি স্ট্রাকচারে করবা। In terms of meaning of the symbols in the code, there are three structures used in classification and coding schemes. First of all, hierarchical structure, also known as the monocode, in which the interpretation of each successive symbol depends on the value of preceding symbols. এটা পরবর্তীতে এক্সাম্পল দিলে বুঝবা। চেইন টাইপ স্ট্রাকচার হচ্ছে, এটা হচ্ছে পলিকোড in which the interpretation of each symbol in the sequence is always the same and it doesn't depend on the value of preceding symbol. অর্থাৎ হায়ারার্কিক্যাল, এটার মধ্যে আমার নেক্সট যে সিম্বলটা হবে ওটা ডিপেন্ড করবে আমার আগের সিম্বলের উপর, বাট চেইন টাইপে এরকম কোনো বিধিনিষেধ নাই। আর মিক্সড মোড স্ট্রাকচার হচ্ছে আমি আগের দুইটাকে কম্বো করে আমি একটা স্ট্রাকচার দ্বারা করাতে পারবো। এখন দেখো এই যে অফ ইটস পার্ট ক্লাসিফিকেশন বা কোডিং সিস্টেম, এটা হচ্ছে মোস্ট অফ অল, এটা আমার কি বলে, এটাকে ফলো করা হয়। ইট ইজ ওয়াইডলি ইউজড এন্ড ডেভেলপড বাই H. Opitz of the University of Aachen in Germany. The coding scheme use the following digit sequence: 1 2 3 4 থেকে 9 পর্যন্ত, দেন হচ্ছে ABCD। তো কোনটা কি মিন করতেছে দেখো তো। The basic code consists of 9 digits which can be extended adding 4 more digits. The first 9 are intended to convey both design and manufacturing data. অর্থাৎ আমার 1 থেকে 9 পর্যন্ত যে ব্যাপারটা আছে এটা আমার ম্যানুফ্যাকচারিং ডাটা
ডিজাইন এন্ড ম্যানুফ্যাকচারিং ডাটা এগুলো বহন করে। দ্য ফার্স্ট 5 ডিজিট 1 2 3 4 5 আর কল্ড ফর্ম কোড and describes the primary design attributes such as external shape or the machine features, and 6 7 8 9 এগুলো কনস্টিটিউট করে হচ্ছে সাপ্লিমেন্টারি কোড which indicates ডাইমেনশন কি হবে, ওয়ার্ক ম্যাটেরিয়াল কি হবে, স্টার্টিং শেপটা কি হবে, অ্যাকিউরেসিটা কি হবে, and the extra 4 digit ABCD যেগুলো হচ্ছে বলতেছি সেকেন্ডারি কোড are intended to identify the production operation type and sequence, অর্থাৎ আমার অপারেশন গুলো কোনটা কি হবে। তো এটা বুঝতে পারবা, এই যে দেখো এখানে আছে এই যে 0 1 2 3 4 থেকে ফার্স্ট অফ অল যে 5টা ডিজিট ছিল না, দেখো দেখতেছো সবাই, জি স্যার দেখতেছি। এই যে দেখো ফার্স্টে যে 5টা ডিজিট বলতেছি, এই 5টা ডিজিটের মধ্যে 1 থেকে 9 এর মধ্যে কোনটা হবে, এগুলার আবার এই যে ডেফিনেশন আছে। যদি এই যে দেখো 1 নাম্বার ডিজিটে L/D এটা রেশিও ছিল না একটা, জি স্যার। এটা ডিজাইন Length versus অ্যাট্রিবিউটস diameter। এর মধ্যে ছিল না, লেংথ টু ডায়ামিটার রেশিও। যদি জি স্যার। এই যে 5 এর চেয়ে কম হয়, 0.5 থেকে 3 হয়, হ্যাঁ, যদি 3 থেকে বেশি হয় তাহলে 0 1 2 হবে, ঠিক আছে। 2 নাম্বার ডিজিটে দেখো এক্সটার্নাল শেপ বুঝাচ্ছে, 3 নাম্বার ডিজিটে ইন্টারনাল শেপ বুঝাচ্ছে, 4 নাম্বার দিয়ে প্লেন সারফেস, 5 নাম্বার দিয়ে হচ্ছে অক্সিলারি হোলস, এগুলা বুঝাচ্ছে। তো কোনটার মধ্যে হোল থাকলে কি হবে এগুলো ডিফাইন করতেছে। থ্রেড থাকলে হবে 5, বুঝতে পারছো, ফাংশনাল গ্রুপ থাকলে 7, এগুলো বাদে অন্য কিছু থাকলে 9, এরকম করে এই যে আমাকে কোডিংটা করতে হবে, বুঝতে পারছো। স্যার এটা তো মেইনলি হচ্ছে কি জিনিসটাকে মার্ক আউট করার মতো আর কি। হ্যাঁ, ওই যে আমি কোডিং করব না, এখন যদি তুমি র্যান্ডমলি ভিজুয়াল ইন্সপেকশন করো, তুমি কম্পেয়ার করতে পারবা নতুন যখন কোনো প্রোডাকশন আসলো, নতুন যখন কোনো ম্যাটেরিয়াল আসলো, তখন পারবা না। বাট কোডিং সিস্টেম দিলে এটা তোমার রেকর্ডেড থাকবে। সাপোজ তোমার পার্ট 1 বুঝতে পারছি। ফ্যামিলি, হ্যাঁ, পার্ট 1 ফ্যামিলিতে কি কি ধরনের অপারেশন আছে তোমার পক্ষে কি মুখস্থ রাখা সম্ভব? কত রকমের প্রোডাক্ট তো হয় তোমার ফ্যাক্টরিতে বা তোমার প্রোডাকশন লাইনে। তো এই ডেটা গুলো দেখলে তুমি ইজিলি কম্পেয়ার করে ফেলতে পারবা। নতুন একটা প্রোডাক্ট আসলে এটা দেখলে তো তুমি বুঝবা, ওকে এটাকে মার্ক করো, এটার মধ্যে কি কি ধরনের প্রোডাকশন আছে বা ডিজাইন অ্যাট্রিবিউটস আছে, এগুলোকে ডিজিট দিয়ে প্রকাশ করো। যদি দেখলা এটার মধ্যে 0 এরকম আছে, তখন ওই ডিজিট দিয়ে সার্চ দিলেই তোমার বের হয়ে যাবে ওকে এটা মোস্ট অফ দা 60% বা 90% পার্ট ফ্যামিলি 3 তে বিলং করতেছে। সো আমি এটা পার্ট ফ্যামিলি 3 তে দিয়ে দিই। ওকে পার্ট ফ্যামিলি 3 এর প্রোডাকশন হচ্ছে কোথায়? আমার 3 নাম্বার ম্যানুফ্যাকচারিং সেলে। 3 নাম্বার ম্যানুফ্যাকচারিং সেল 3 তলায়। ওকে এটা এখন এই প্রোডাক্টটাকে 3 তলায় পাঠায় দাও, লাইক দিস, বুঝতে পারছো? এই যে দেখো এখানে 5 পর্যন্ত দেওয়া আছে, 5 পর্যন্ত পরে আবার এই যে 6 7 8 9 কি কি হবে এটার আলাদা আছে। আমরা একটা উদাহরণ দেখি তাহলে বুঝবা। এই যে দেখো ফার্স্ট 5 ডিজিট আর ডেভেলপড অ্যাজ বিলোস। ফার্স্ট অফ অল লেংথ টু ডায়ামিটার রেশিও কত এটা দেখো তো। এটার লেংথ আছে 1.5, ডায়ামিটার আছে 1, তাহলে কত হইলো 1.5। 1.5 তাহলে 1.5 মানে কত? এই যে 1 এ পড়তেছে না, ডিজিট 1 1 এ নম্বর পড়তেছে না, 1 নাম্বার। এক এই নাম্বার যে আমি হ্যাঁ 1 দিছি। তারপর এক্সটার্নাল শেপ, এটা কি? স্টেপড অন বোথ এন্ডস উইথ স্ক্রু থ্রেড অন ওয়ান এন্ড। অর্থাৎ এই যে এই সাইডে থ্রেড আছে, এই সাইডে একটা ইয়ে আছে, স্ক্রু থ্রেড আছে। তাহলে এটা কি হবে দেখো তো।
এই যে 2 নাম্বার ডিজিটটা হচ্ছে থ্রেড আছে, তাহলে কি হবে স্টেপ টু বোথ এন্ডস, আমার 5 নাম্বার ডিজিটটা হবে, রাইট? জি স্যার। যে 5, তারপর হচ্ছে ইন্টারনাল পার্ট, এটা কি দেখো তো, এই যে ড্রয়িং দেখে বুঝতেছো না এটার মধ্যে একটা থ্রু হোল আছে? থ্রু হোল স্যার। জি স্যার। এটা 0.250 একটা ডায়ামিটার, তাহলে যদি হোল থাকে ইন্টারনাল শেপে তাহলে কি হবে? স্যার ইন্টারনাল শেপ তো ডিজিট 3 এর মধ্যে চলে গেল, যেটা অলরেডি আমরা 5 অ্যাসাইন করলাম। না, 5 কেন হবে? ইন্টারনাল শেপ ও, ডিজিট হচ্ছে external। 3, এটা 1 দিয়ে ডিফাইন করছে। ইন্টারনাল শেপে না, দেখো ঠিক তো আছে। 3 নম্বরে যদি হোল থাকে, এখানে সরাসরি বলা নাই, যাই হোক এটা 1 দিছে আর কি। তারপর হচ্ছে প্লেন সারফেস মেশিনিং, এটা কিছুই বলা নাই, অক্সিলারি হোলস এটাও নাই, সো আমার এটার অপিট সিস্টেম, এটার কোডিংটা হবে এই যে 15100। বুঝতে পারছো? এরকম করে কোডিং করতে হবে, বুঝাইতে পারছি? জি স্যার, এগুলো কি মেমোরাইজ করতে হবে? না না, এটা চার্টটা? জানার জন্য জি স্যার। কিভাবে কাজ করে এই কোডিং সিস্টেমটা, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, এবার আসি আমরা প্রোডাকশন ফ্লো অ্যানালাইসিস। An approach to part family identification and machine cell formation. আমরা আগেই দেখছি যে তিনটা মেথড আছে পার্ট ফ্যামিলি ডিফাইন করার জন্য, একটা হচ্ছে প্রোডাকশন ফ্লো অ্যানালাইসিস। Production flow analysis is a method for identifying part families and associated machine groupings that uses the information contained on production route sheets rather than the part drawing. Work parts with identical or similar routing are classified into part families. অর্থাৎ আমি একটা জিনিস, একটা পার্ট প্রোডাকশন করতে আমি কোন মেশিনের পর কোন মেশিনে যাচ্ছি, এটাই তার রাউটিংটা বোঝায়। বুঝতে পারছো? তো এখানে বলতেছে আমার এই রাউটিং বা প্রোডাক্ট রাউটিংটা ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইটস ড্রয়িং। সো আমি ওই রাউটিং দেখে আমি আমার পার্ট ফ্যামিলিজটা ডিফাইন করব। Production flow analysis uses manufacturing data rather than the design data to identify the part families. Advantage of using route sheet data কি দেখো, parts with different geometries may nevertheless require the same or similar processing. ওই যে আমি যে বললাম যে ডিজাইন একটার এক এক রকম হতে পারে, বাট ম্যানুফ্যাকচারিংটা কি, এটার ড্রিলিং ধরো শেপ আলাদা, বাট আমার মিলিং মেশিনে অপারেশন আছে দুইটারই। তো আমি যখন কোন মেশিনের পর কোন মেশিনে যাচ্ছে এটার যদি আমার ডেটা থাকে, তার মানে হচ্ছে আমি বুঝতে পারবো যে এইটার মিলিং এ অপারেশন আছে, এই পার্টটারও মিলিং অপারেশন আছে। সো আমি এই দুইটাকে কি করতে পারবো, একটা পার্ট ফ্যামিলিতে ইনক্লুড করতে পারবো। Parts with nearly the same geometries may nevertheless require different processing. আবার দেখা গেছে ধরো জিওমেট্রি প্রায় সেম, ঠিক আছে, বাট কি লাগবে বলতো, আমার ডিফারেন্ট প্রসেসিং এটা লাগতে পারে, এটা আমার প্রোডাক্টের ক্যারেক্টারিস্টিক্স বা স্পেসিফিকেশন অনুযায়ী ভ্যারি করবে। তো আমার প্রোডাকশন ফ্লো অ্যানালাইসিসের জন্য আমার কি করতে হবে দেখো, the procedure for production flow analysis consists of the following steps. After deciding on the population of the parts to be analyzed, অর্থাৎ আমি কতগুলো অ্যানালাইজ করব ওটা ডিফাইন করার পর আমার যেই চারটা স্টেপ দেখতে পারতেছো এগুলো ফলো করতে হবে। ফার্স্ট অফ অল ডাটা কালেকশন, the part number and operation sequence which is contained in route sheets, and the operation sequence as associated with the particular machine determines the machine sequence.
এই যে দেখো একটার মধ্যে যদি আমি অপারেশন দেই, যদি কাট অফ থাকে তাহলে কোড হচ্ছে 1, তারপর হচ্ছে যদি লেথ দিয়ে অপারেশন করা হয় তাহলে হচ্ছে 2, টারেট থাকলে 3, মিল থাকলে 4, ড্রিল থাকলে 5, এনসি ড্রিল থাকলে 6, গ্রাইন্ডিং থাকলে 7। এগুলো হচ্ছে সর্টেশনের জন্য। তারপর আসে কি sortation of the process routings. In this process, parts are arranged in groups according to the similarity of their process routing. To facilitate these steps, all operations and machines in the shop are reduced to code numbers. এই যে কোন কোন operations বা সিকোয়েন্সে আছে আমি এই কোড নাম্বার গুলো দিয়ে ডিফাইন করতে পারি। দেন আমাকে একটা পিএফএ চার্ট বা পার্ট মেশিন ইনসিডেন্স ম্যাট্রিক্স আমাকে করতে হবে। the process used for each pack, আমি ওই যে পার্টস যেগুলোর সিমিলার সিকোয়েন্স বা রাউটিং আছে ওগুলোকে প্যাকস বলতেছি। the processes used for each pack are displayed in the PFA chart. A tabulation of the process or machine code numbers for all of the part packs. Then হচ্ছে cluster analysis, from the pattern of the data in the PFA chart and related groupings are identified and rearranged into new pattern that brings together the packs with the similar machine sequence. তারপর হচ্ছে আমি ক্লাস্টার করে যেগুলোর মেশিন সিকোয়েন্স সেম ওইগুলোকে আমি একটা করে গ্রুপ করব। তো দেখো এই যে এটা হচ্ছে আমার পিএফএ চার্ট। এটার মধ্যে কি এটার ভ্যালু গুলো আইদার 1 অথবা 0 হতে পারে। In this matrix the entries have a value 1 অথবা 0। এই যে দেখো আমার এ হচ্ছে একটা পার্ট, বি হচ্ছে একটা পার্ট, সি একটা পার্ট, ডি একটা পার্ট। ওকে, তো এরকম করে কি হয়েছে, ধরো এই পার্টে তাহলে একটু বলো তো ই পার্টে আমার কয় নাম্বার মেশিন লাগতেছে? স্যার ই পার্টে 2 নাম্বার আর 3 নাম্বার মেশিন লাগতেছে। 2 নাম্বার আর 3 নাম্বার, 2 নাম্বার আর 3 নাম্বার মানে কি? আমার লেদ লাগতেছে আর মিল লাগতেছে, সরি লেদ লাগতেছে আর টারেট লেদ লাগতেছে, তাই না? 2 আর 3, এই যে অপারেশনাল সিকোয়েন্স। জি স্যার। এরকম করে কোন পার্টে কি লাগতেছে, ঠিক আছে? এই যে দেখো a value of xij1 indicates that the corresponding part I requires processing on machine J. অর্থাৎ আমার এক এ নাম্বারের মধ্যে এ নাম্বার যে আমার পার্টটা আছে এটা 1 নাম্বার মেশিন আর 5 নাম্বার মেশিনে এটা ইয়েটা লাগবে, কি বলে এটা প্রসেসিংটা লাগবে। সিমিলারলি আবার যদি বলি আই নাম্বার পার্ট এটার কিসে কিসে লাগবে 2, 3 আর 5, ঠিক আছে? আর এক্সআইজে বলতে এই যে তোমার আইটাকে ধরছে ধরো কলাম আর এটাকে ধরছে জে রোটাকে। আর xij is equal to 0 indicates that no processing of the components I is accomplished on machine J, অর্থাৎ যেগুলোতে নাই এগুলো আলটিমেটলি 0। মানে হচ্ছে বি এর মধ্যে যেহেতু 1, 2, 3 নাই তাহলে আমি বলতে পারি এটার কাট অফ লেথ বা টারেট লেথে কোনো অপারেশন নাই। দেন হচ্ছে একটা অ্যানালাইসিস আছে, এটা আমরা পরবর্তীতে দেখব। এই অ্যানালাইসিস করে এই সবগুলোকে আমরা এইভাবে গ্রুপ করতে পারি। খেয়াল করে দেখো এই সিইআই এই 3টা পার্টকে আমি একটা পার্ট ফ্যামিলিতে ডিফাইন করতে পারি। তারপর হচ্ছে আমি এডিএইচ এই 3টাকে একটা পার্ট ফ্যামিলি, অর্থাৎ আমার যে এখানে 9টা পার্ট আছে এই 9টা পার্টকে আমি 3টা পার্ট ফ্যামিলিতে ডিফাইন করতে পারি। বুঝাতে পারছি? জি স্যার বুঝতে পারছি।
এই পুরো প্রসেসটাই এই যে এইখানে বলে দিছে, বুঝতে পারছো? ফার্স্ট অফ অল আমার ডাটা কালেকশন করতে হবে, তারপর ওইগুলার কোডিং অনুযায়ী সাজাইতে হবে পিএফএ বাই, এই যে এটা হচ্ছে ইনসিডেন্স, পার্ট ইনসিডেন্স ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে ক্লাস্টারিং, বুঝতে পারছো? এই যে এখানে যে লেখা আছে ক্লাস্টার অ্যানালাইসিস, তারপর হচ্ছে ম্যাট্রিক্স, সর্টেশন, ডাটা কালেকশন, এইভাবে আর কি। বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, এবার আসো সেলুলার ম্যানুফ্যাকচারিং, an application of group technology in which dissimilar machines and processes have been aggregated into cells, each of which dedicated to a production of part and production or production family or a limited group of families. অর্থাৎ আমি গ্রুপ টেকনোলজির একটা অ্যাপ্লিকেশন বলতে পারো সেলুলার ম্যানুফ্যাকচারিং, ওই কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমার এই সেলুলার ম্যানুফ্যাকচারিংটা লাগবে, যেখানে নানান রকম মেশিনকে তুমি জড়ো করবা, কি করার জন্য? একত্রিত করবা কোন একটা নির্দিষ্ট পার্ট ফ্যামিলি কে প্রোডাকশন করার জন্য। আর এইখানে দেখো অবজেক্টিভটা কি সেলুলার ম্যানুফ্যাকচারিং বা ম্যানুফ্যাকচারিং সেল করার? ফার্স্ট অফ অল টু শর্টেন দ্য ম্যানুফ্যাকচারিং লিড টাইমস, যেহেতু আমার ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কমে যাবে, হ্যাঁ, সেটা কমে যাবে, ওয়েটিং টাইম কমে যাবে, সো আমার আলটিমেটলি লিড টাইমটাই কিন্তু কমে যাবে। দেন হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরিটা কমে যাবে, এই ক্ষেত্রে ব্যাচ সাইজটা কম হবে, এবং শর্টার লিড টাইম উইল রেজাল্ট ইন লেস ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি। দেন হচ্ছে কোয়ালিটি, যেহেতু প্রত্যেকটা সেল তোমার একটা বিশেষ পার্ট ফ্যামিলি প্রোডাকশন করতে স্পেশালাইজড হবে, তাহলে কি হবে বলতো? ভ্যারিয়েবিলিটিটা চেঞ্জ হবে না, একটা স্ট্যান্ডার্ডাইজ হয়ে গেছে ব্যাপারটা। যেহেতু স্ট্যান্ডার্ডাইজ হয়ে গেছে, এটা ওইটার উপরই ডেডিকেটেড, ম্যানুফ্যাকচারিং সেলটা একটা নির্দিষ্ট পার্ট ফ্যামিলির উপর ডেডিকেটেড, সো আলটিমেটলি কোয়ালিটি কিন্তু ড্রাস্টিক্যালি ইমপ্রুভ করবে। দেন হচ্ছে টু সিম্পলিফাই দ্য প্রোডাকশন শিডিউলিং, যেহেতু নির্দিষ্ট পার্ট, হ্যাঁ, পার্টের আমার সিকোয়েন্স আমি জানি, আমার ব্যাচ সাইজ জানি, আমার প্রোডাকশন শিডিউলিং করতে ইজি হবে খুবই, কারণ আমি তো লিড টাইমটা জানি। সচরাচর মানে সিমিলার কাইন্ড অফ ম্যানুফ্যাকচারিং, সিমিলার কাইন্ড অফ অপারেশনের জন্য লিড টাইমটা আমার জানা আছে, একটা আইডিয়া আছে, যেহেতু আমার ম্যানুফ্যাকচারিং সেলটা ওই সিমিলার কাইন্ড অফ জিওমেট্রি বা ম্যানুফ্যাকচারিং প্রসেসটাই ফলো করবে, সো আমার প্রোডাকশন শিডিউলিংটা করতে ইজি হবে। দেন হচ্ছে রিডিউস দ্য সেটআপ টাইমস, এই যে কাটিং টুল, জিগস, ফিক্সচার্স, এগুলো হচ্ছে, এগুলোকে বলে টুলিং, যে আমি প্রোডাকশনে যাওয়ার আগে আমার কি কি রকমের টুল লাগবে, তো ওই টুলগুলা কি বলে আমার এক একটা ম্যানুফ্যাকচারিং সেলের জন্য সিমিলার হবে, সো আমার যেহেতু টুলিংটা সিমিলার হবে, আমি জানবো যে আমার শুধু এগুলাই লাগবে, সো আলটিমেটলি আমার সেটআপ টাইমটা কিন্তু কমে যাবে। বুঝতে পারতেছি? জি স্যার। দেখো এখন এই সেলুলার ম্যানুফ্যাকচারিং এর কিছু অ্যাসপেক্ট আছে যেগুলো আলোচনা করবো। একটা হচ্ছে কম্পোজিট পার্ট কনসেপ্ট। কম্পোজিট পার্ট কনসেপ্টটা কি দেখো, it is a hypothetical part which includes all of the design and manufacturing attributes of a family. In general, an individual part in the family will have some features that characterizes the family, but not all of them. এটা মানে কি? বলতো? মানে হচ্ছে আমার একটা পার্ট ফ্যামিলিতে
কিছু ক্যারেক্টারিস্টিক্স মানে 100% যে মিলবে, আমরা কিন্তু এতক্ষণ পার্ট ফ্যামিলি যে সংজ্ঞা দেখে আসলাম, আমরা কি দেখলাম? স্যার যে যে অপারেশন গুলো মিলবে সেগুলোকে একসাথে ক্লাস্টার করছিলাম। হ্যাঁ, এই ক্ষেত্রে এটা কি নেসেসারি যে আমার 100% মিলতে হবে সবগুলা? না না, স্যার, স্যার। এটা কিন্তু কমন আহ, স্যার, কিছু কমন। হ্যাঁ, কিছু কমন থাকবে। দেন হচ্ছে প্রোডাকশন সেল ডিজাইন ফর এ পার্ট ফ্যামিলি উড ইনক্লুড দোজ মেশিন রিকোয়ার্ড টু মেক দ্য কম্পোজিট পার্ট। The cell would also be designed to allow for size variation within the family as well as feature variation. তাহলে দেখো এই ক্ষেত্রে কম্পোজিট পার্টটা কি? কম্পোজিট পার্টটা হচ্ছে পার্ট এ, বুঝতে পারছো? আর আমার করেসপন্ডিং আমার ম্যানুফ্যাকচারিং অপারেশন গুলো কি কি? এই যে দেখো, এইটা প্রোডাকশন করতে গেলে আমার এই প্রত্যেকটা প্রসেস পারি দিয়ে তারপর হচ্ছে কম্পোজিট পার্টটা কিন্তু তৈরি করতে হয়েছে, রাইট? জি স্যার। A machine cell to produce this part family would be designed with the capability to accomplish all 7 operations required to produce the composite part. অর্থাৎ আমার এটা প্রোডাকশন করতে গেলে যেই মেশিনগুলো আমার লাগবে সবগুলো একটা সেলের মধ্যে আমাকে থাকতে হবে। Parts within these families without these 7 features will be produced simply omitting those operations. অর্থাৎ আমি যদি দেখি যে আমার ওই কি বলে পার্ট গুলোর মধ্যে এই 7টা অপারেশন সিমিলার আছে, তাহলে আমি 7টা অপারেশনকে যদি আমি অ্যাকুমুলেট করি তাহলে যে আমার পার্টটা হবে সেটা হবে একটা কম্পোজিট পার্ট। এবং আমার ওই মেশিন সেলের মধ্যে ওই কম্পোজিট পার্ট টুকুকে প্রোডাকশন করার জন্য আমার নেসেসারি মেশিনস, টুলস, ফিক্সচার্স এগুলো থাকতে হবে। বুঝতে পারছো? এটাই মানে বলছে স্যার, এখানে। মানে স্যার সর্বোচ্চ লেভেলে মেশিন থাকবে, হ্যাঁ সেই হ্যাঁ মেশিন হ্যাঁ হ্যাঁ। কিছু কাজে লাগতেও পারে আবার নাও লাগতে পারে অন্যান্য পার্টস গুলো প্রডিউস করতে। উম লাগতে পারে এরকম না, লাগবে আর কি। তারপর হচ্ছে মেশিন সেল ডিজাইন, এটা নানান রকম সেল হতে পারে। Design of the machine cell is critical in cellular manufacturing. The cell design determines to the degree of performance of the cell according to the number of machines and the degree to which material flow is mechanized between the machines. And there is 4 common cell configuration. অর্থাৎ cellular layout এ আমার কি থাকবে? আমার 4 রকমের মেশিন সেল থাকবে। একটা হচ্ছে সিঙ্গেল মেশিন সেল, অথবা থাকতে পারে গ্রুপ মেশিন সেল উইথ ম্যানুয়াল হ্যান্ডলিং, আরেকটা থাকতে পারে গ্রুপ মেশিন সেল উইথ সেমি ইন্টিগ্রেটেড হ্যান্ডলিং, আরেকটা থাকতে পারে কি ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সেল অথবা ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম। এটা কিন্তু আমরা পড়ে ফেলছি, রাইট? পড়ছি না এটা? কথা বলো না কেন? আমাদের ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সেলটা আমরা পড়ে ফেলছি না, বা ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম? Yes, sir. তো ওইটাও কাইন্ড অফ মেশিন সেল হতে পারে। সিঙ্গেল মেশিন সেলটা কি? consist of one machine plus supporting fixtures and tooling and applied to the work parts whose attributes allow them to be made on one basic type of processes and operation of the composite parts on a turret plate. সিঙ্গেল মেশিন থাকবে ওটাতে। আরেকটা থাকতে পারে গ্রুপ মেশিন সেল উইথ ম্যানুয়াল হ্যান্ডলিং।
ওকে, সেকেন্ড পার্টটা কি বললাম? সেকেন্ড পার্টটা হচ্ছে গ্রুপ মেশিন সেল উইথ ম্যানুয়াল হ্যান্ডলিং, an arrangement of more than one machine used collectively to produce one or more part families, and appropriate when there is a variation in the workflow among the parts made in a cell, and allow the multifunctional workers in the cell to move easily between the machines. এই যে খেয়াল করে দেখো, ওয়ার্ক ইন হচ্ছে, এখানে হচ্ছে প্রসেসিং, এবং এখানে হচ্ছে ম্যানুয়াল হ্যান্ডলিং। MAN দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ম্যানুয়াল হ্যান্ডলিং, আর POC দিয়ে বোঝাচ্ছে হচ্ছে তোমার প্রসেসিং অপারেশন। তো এরকম হতে পারে সেল। এটার অ্যাডভান্টেজটা হচ্ছে ইজি চেঞ্জ ওভার ফ্রম ওয়ান মডেল টু দ্য নেক্সট, improved quality, visual control of work in process, greater job satisfaction, more flexibility. তারপরের সেলটা হচ্ছে গ্রুপ মেশিন সেল উইথ semi integrated handling. The group machine cell with semi integrated handling uses mechanized handling system such as conveyor use করতে পারে, বুঝতে পারছো? Group technology layout includes inline layout, loop layout, rectangular layout for the case of semi integrated handling. এটাকে কি বলতে পারি? লাইন লেআউট না? এই যে আমি প্রোডাকশন করে এখানে দিয়ে দিচ্ছি, এইখান দিয়ে চলে যাচ্ছে, এটা হচ্ছে সেমি ইন্টিগ্রেটেড ম্যাটেরিয়াল হ্যান্ডলিং। এটা একটা লাইন লেআউট হতে পারে, বা এটাকে কি লেআউট বলি বলতো? স্যার লুক। লুপ লেআউট। আর এটা রেক্ট্যাঙ্গুলার একটা লেআউট। Determining the most appropriate cell layout, এটা কিভাবে করবা? Determining the most appropriate cell layout depends on the routing of parts produced in a cell, and four types of part movement can be distinguished in a mixed model part production system. অর্থাৎ আমার চার রকমের আমি পার্টের মুভমেন্ট দেখতে পারি। দেখো ফিগারের মধ্যে দেয়া আছে, ফার্স্ট অফ অল একটা হচ্ছে কি রিপিট অপারেশন। এ কনজিকিউটিভ অপারেশন ইজ ক্যারিড আউট অন দ্য সেম মেশিন। ঠিক আছে, একটা নির্দিষ্ট রকমের অপারেশনকে আমি রিপিট করতেছি অন দ্য সেম মেশিন, সো দ্যাট দ্য পার্ট ডাজন্ট অ্যাকচুয়ালি মুভ, অর্থাৎ আমার পার্টটার যেন মুভ করা না লাগে। তারপর দুই নাম্বারটা কি বলতেছি, ইন সিকোয়েন্স মুভ। এটার মধ্যে কি হয়, এ পার্ট মুভস ফরওয়ার্ড ফ্রম দ্য কারেন্ট মেশিন টু দ্য ইমিডিয়েট নেইবার। তার মানে হচ্ছে আমার একটা মেশিনের পর নেক্সট মেশিনে যাচ্ছে, ঠিক আছে। bypassing move, the parts move forward from the current machine to the another machine that is two or more machine ahead. বুঝতে পারছো? এটা হতে পারে ইউ শেপড লেআউটে হতে পারে। দেন হচ্ছে ব্যাক ট্র্যাকিং মুভ, the part moves backward from the current machine to the another machine, মানে এটা পেছনে আসবে প্রোডাক্টটা, বুঝতে পারছো? জি স্যার। তো কোন লাইন লেআউটে কোন মুভটা জরুরি দেখো দেয়া আছে, যে ইন লাইনে ইন সিকোয়েন্স মুভটা ইউজ করা হয় লাইন লেআউটে বা ইউ শেপ লেআউটে, বাইপাসিং মুভটা ইউ শেপ লেআউটে ইউজ করা হয়, তারপর হচ্ছে লুপ অথবা রেক্ট্যাঙ্গুলার লেআউটে ব্যাক ট্র্যাকিংটা মুভটা ইউজ করা হয়। এখন আসো যে অ্যাপ্লিকেশন অফ গ্রুপ টেকনোলজি, এটা কোথায় কোথায় অ্যাপ্লিকেশন হতে পারে? Formation of cells. Group technology is a manufacturing philosophy, not a particular technique. আমরা তো এতক্ষণ এটাই বুঝলাম, তাই না, যে গ্রুপ টেকনোলজি একটা কি ফিলোসফি, রাইট, rather than a manufacturing process অথবা ম্যানুফ্যাকচারিং টেকনিক। Group technology can be applied in a number of areas. কোথায় কোথায়?
ম্যানুফ্যাকচারিং অ্যাপ্লিকেশনে ইউজ করা যায়, আর একটা হচ্ছে প্রোডাক্ট ডিজাইন অ্যাপ্লিকেশনে ইউজ করা যায়। Formation of cells of one kind or another, there are three ways in which group technology principles can be applied in manufacturing. কিভাবে informal scheduling and routing of similar parts through the selected machine. This approach achieves the set of disadvantages, but no formal part families are defined or no physical rearrangement of equipment is undertaken. আরেকটাও হতে পারে যে ভার্চুয়াল মেশিন সেলস। It involves the creation of part families and dedication of equipment to the manufacture of these part families, but without the physical arrangement of machines into formal cells. আরেকটা হতে পারে যে formal machine cells. Conventional GT approach in which a group of dissimilar machines are physically relocated into a cell that is dedicated in the production of one or a limited set of part families. এছাড়া কিসে কিসে হতে পারে? ফিক্সচার, প্যারামেট্রিক প্রোগ্রামিং, অটোমেটেড প্রসেস প্ল্যানিং, এগুলো তোমরা দেখে নিও, এটা রিডিং করলে পারবা। আমরা কয়েকটা ম্যাথে আসি। যে আমি গ্রুপিং করব, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস এটা, তো গ্রুপিং করার কয়েকটা ওয়ে আছে। কিভাবে আমরা গ্রুপিং করতে পারি দেখো, অর্থাৎ আমরা যে পার্ট ফ্যামিলিকে ডিফাইন করছিলাম না, ওই যে এক্সাম্পলটা দিছিলাম, অ্যাকচুয়ালি ওই এক্সাম্পলটার এক্সপ্লেনেশনই হচ্ছে মানে এই এক্সাম্পলটা। এখন কিভাবে করছে এটা আমাদেরকে দেখতে হবে। সো এটা মানে কি বোঝাচ্ছে, আমাকে আরেকজন বুঝাই দাও তো, যে এটা মানে কি বোঝাচ্ছে। স্যার যে কোনো একটা পার্টস অপারেশন করার জন্য কি কি মেশিনারিজ লাগবে সেগুলো এখান থেকে প্রথম থেকে আমরা বোঝা যাচ্ছে এই মানে বক্সটা থেকে। ওকে, তারপরে এখান থেকে আমরা একটা ডিসিশনে পৌঁছেছিলাম যে AHD যেই তিনটা পার্ট আছে এগুলোকে নিয়ে একটা পার্ট ফ্যামিলি করা যায়, BFG নিয়ে একটা করা যায়, আর ICE নিয়ে করা যায়। এই ডিসিশনটা আমি কিভাবে নিয়েছি? সো ডিসিশনটা নিয়েছি আমি এই কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করে, বুঝতে পারছো? তো এই কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসটা আমি কিভাবে করছি, এই টেকনিকটার নাম হচ্ছে র্যাঙ্ক অর্ডার ক্লাস্টারিং টেকনিক। ওকে, তো এই টেকনিক অনুযায়ী দেখো কিভাবে হবে। ফার্স্ট অফ অল যে পার্ট গুলো আছে উপরে, কয়টা পার্ট আছে এখানে বলো তো? 5টা কিভাবে? 9টা আছে না? হ্যাঁ 9টা। এই 9টাকে তুমি বাইনারি ভ্যালু দিয়ে ডিফাইন করবা 8 থেকে 0 পর্যন্ত, ঠিক আছে? এখন তুমি এইগুলার ডেসিমাল ইকুইভ্যালেন্ট বের করো, যেমন হচ্ছে তুমি এটাকে এইভাবে গুণ করবা 1 × 2⁸, যেহেতু b তে কিছু নাই মানে হচ্ছে 0, 0 × 2⁷, 0 × 2⁶, প্লাস 1 × 2⁵, আবার বাকি তিনটার জন্য 0 প্লাস 2⁴1 প্লাস 2�0, মানে 0 × 2⁵। তো সব মিলিয়ে কি ডেসিমাল 290 আসে, তাই না? দেখো তো 2⁸ প্লাস 2⁵ প্লাস 2 মিলে কত হয়? 290 হয় না? 2⁸ কত? জি স্যার। 2⁸ হচ্ছে 256। 2⁵ কত? 32, আর এটা হচ্ছে 2, তাহলে 256 আর 32 কত? 290 288। 288 আর হচ্ছে 2 290। 290 এরকম করে আমি প্রত্যেকটা মেশিনের জন্য এই ডেসিমাল ভ্যালুটা বের করে নিছি, 290, 17, 81, তাই না? জি স্যার। দেন হচ্ছে আমি র‍্যাঙ্ক করছি, যেটার ভ্যালু সবচেয়ে বেশি ওটা হচ্ছে কি র‍্যাঙ্ক 1।
ঠিক আছে, তাহলে 2 নাম্বার র্যাঙ্ক কোনটা হবে? 258, 58। তারপরেরটা তারপর একটা স্যার 140 40। এরকম করে আমি র্যাঙ্ক করব। তো আমি এবার রো ওয়াইজ ডেসিমাল ভ্যালু করেছি। হ্যাঁ, এবার আমি কিউ ওয়াইজ করব, এবার হচ্ছে কলাম ওয়াইজ করব। দেখো আমি বাই দিস টাইম কিন্তু সাজায় ফেলছি 1 5 7 4 3 6 মেশিন গুলোকে সাজায় ফেলছি না? এই যে কোনটা 1 নাম্বার বলো তো? 1। তারপরেরটা কত? 5। তারপরেরটা কত? 7। এই যে 1 5 7 4 3 6, লাস্টেরটা হচ্ছে 2। তো এখন আমি মেশিন অনুযায়ী আবার বাইনারি ভ্যালু দিয়েছি। যেমন 2 টু এখানে কয়টা আছে? 7টা আছে মেশিন। সো আমি 2 টু দি পাওয়ার 6 থেকে 2 টু দি পাওয়ার 0 পর্যন্ত গেছি। 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 4, এরকম করে 2 টু দি পাওয়ার 0 পর্যন্ত গেছি। তাহলে এখন এই পার্টের জন্য আমি আবার ইয়ে পাবো না? স্যার কলামের জন্য আবার একটা র্যাঙ্ক পাবো স্যার। হ্যাঁ, তারপর আবার এই যে র্যাঙ্ক করছি, ঠিক আছে, যে কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড, তারপর ওই অনুযায়ী সাজাইছি। তাহলে এখানে ফার্স্ট কোনটা হয়েছে? এ। কোনটা ডেসিমাল ইকুইভ্যালেন্ট বেশি? এ। এর পরে কোনটা? 2। 2 মানে এইচ, এই যে এইচ। তারপর হচ্ছে 3। 3 মানে হচ্ছে ডি, এই যে ডি। এভাবে সাজাইছি। 1 আর 2 এর তো ইকুয়াল ভ্যালু স্যার, মানে এখানে তাহলে কোনটা? মানে দুইটা একসাথে 96, 1 আর 2, এর যে কোনো একটা কি দিলেই হবে? 1 আর 2 বলতে? স্যার ডেসিমাল ইকুইভ্যালেন্ট মানে এটাই যে রাখছি, এই যে পরবর্তীতে ওই যেগুলা সিমিলার আসে ওইগুলাতে তো পরবর্তীতে ক্লাস্টার করবোই, সমস্যা নাই তো। তুমি বলতে যাচ্ছ না এ আর এইচ, এই যে দেখো নেক্সট পোর্শনটা এ আর এইচ কে একটা পার্ট ফ্যামিলি ডিফাইন করছে। এটা সমস্যা না কোনো। মানে র্যাঙ্কের ক্ষেত্রে যে কোনো একটাকে স্যার 1 দিলেই হবে? হ্যাঁ, একটাকে 1 দিলেই হবে। তো এখন সাজাও, এএসডি অনুযায়ী সাজাও, মানে রো ওয়াইজ তুমি ওই যে ছোট থেকে বড় সাজাও, সরি বড় থেকে ছোট সাজাও, কলাম ওয়াইজ বড় থেকে ছোট সাজাও, দেন ক্লাস্টারিং করে দাও। তাহলেই তোমার পার্ট ফ্যামিলি হয়ে যাবে। বুঝতে পারছো কিভাবে পার্ট ফ্যামিলিটা হয়েছে? জি স্যার, বোঝা গেছে। জি স্যার। তারপর হচ্ছে অ্যারেঞ্জিং মেশিন সেলস, অ্যারেঞ্জিং মেশিন ইন এ গ্রুপ টেকনোলজি। এটা কিভাবে করব? যে কোনটার পর কি মেশিন আসবে। সাপোজ দ্যাট 4 machines 1 2 3 4 have been identified as belonging in a group technologies machine cell. An analysis of 50 parts processed on this machine has been summarized to the from to chart, অর্থাৎ from এটা to. Additional information is that 50 parts enter the machine grouping at machine 3, 20 parts after processing at machine 1, and 30 parts leave after machine 4. Determine a logical machine arrangement using the Hollier method. দেখো এটা কিভাবে করবা। তুমি ফার্স্ট অফ অল
সাম করো, ফ্রম এর যে সাম গুলো আছে ওইগুলা সাম করো, তাহলে কত হয়? দেখো তো 25 আর 5 কত? 30, 30 আর 15 কত? 45, 10 আর 40 50, আর হচ্ছে 10, আর এইখানে আবার যোগ করো, এটা 50, এটা 45, এটা হচ্ছে 40, দেন হচ্ছে তুমি একটা ফ্রম টু রেশিও করো। তাহলে এটা কত? ফ্রম টু রেশিওটা কিভাবে করবা? 30, 30/50। হ্যাঁ 30/50, তাহলে কত হইলো? 0.6। তারপর 45 ভাগ 45 1, কত? 50/0 ইনফিনিটি এন্ড 10 ডিভাইডেড বাই 40 ইজ ইকুয়াল টু 0.25। সো হলিয়ার মেথডটা বলতেছে যে আমি আমার মেশিনস গুলোকে ডিসেন্ডিং ফ্রম টু রেশিওতে সাজাবো। তো ডিসেন্ডিং ফ্রম টু রেশিওতে যদি আমি সাজাই, তাহলে ফার্স্ট অফ অল আসতেছে, যেহেতু এটা ইনফিনিটি, এটা সবার আগে থাকুক 3। ডিসেন্ডিং মানে কি? বড় থেকে ছোট। বড় থেকে ছোট। তো 3 আগে আসলো, তারপর আসলো 2, তারপর আসলো 1, তারপর আসলো 4। সো আমি এভাবে মেশিন গুলোকে অ্যারেঞ্জ করতে পারি। ঠিক আছে, এটাই এখানে বলছে। আরেকটা এক্সাম্পল আছে, দেখো ওই যে আমরা যে বলছিলাম না যে কিরকম ধরনের মুভ হতে পারে, যে রিপিটেটিং মুভ হতে পারে, তারপর হচ্ছে কি কি মুভ হতে পারে বলতো? ব্যাক ট্র্যাকিং হতে পারে, তাই না? আর দুইটা জি কি স্যার। ছিল? আরেকটা হচ্ছে যে একটা মেশিন থেকে উপরে যাওয়া আর কি, একটা বা দুইটা এরকম। স্যার ব্যাকে যাওয়া স্যার। ব্যাকে যাওয়াই তো ব্যাক ট্র্যাকিং। আর দুইটা ছিল না? ইমিডিয়েটলি নেক্সটটায় যাবে, ওটা ওটাকে কি বলে? ওটা হচ্ছে ইমিডিয়েটলি যদি সামনে যায় সেটাকে বলে ইনসিকুয়েন্স মুভ। আর যদি কোনো একটা মেশিনকে দিয়ে তার সামনে চলে যায়, 2-3টা মেশিন সামনে চলে যায়, ওটাকে বলে বাইপাসিং মুভ। ঠিক আছে, তো এরকম মুভমেন্টের ক্ষেত্রে আমার পারফরমেন্স মেজারটা কি হবে? দেখো, দা পার্সেন্টেজ অফ ইনসিকুয়েন্স, মানে এখানে পারফরমেন্স মেজার করো, কম্পিউট দা পার্সেন্টেজ অফ ইনসিকুয়েন্স মুভ এন্ড দা পার্সেন্টেজ অফ ব্যাক ট্রেকিং মুভ। দেখো তো সিকোয়েন্স মুভ কয়টা আছে এখানে? এটা আসছে কোত্থেকে বুঝতে পারছো? এটা আসছে স্টেটমেন্টটা আছে না যে 50 parts enter the machines at machine 3, 30 parts leave after processing at machine 1, and 30 parts leave after machine 4। তো দেখো যে 50 parts আমার ইন করছে মেশিন 3 তে, তাই না? 20 জি parts স্যার। leave after processing at machine 1। এই যে 1 এর প্রসেসিং এর পর 20 parts আউট হয়ে গেছে, and 30 parts leave after machine 4, এবং 4 এর পর 30টা বের হয়ে গেছে। 50টা ঢুকছিল, 50-20টা বের হয়ে গেছে। আর বাকি ইন প্রসেস মুভমেন্ট গুলো কিন্তু এখানে দেয়া আছে, রাইট? তো এখানে আমার ইনসিকুয়েন্স মুভ কয়টা কয়টা একটু দেখো তো। ইনসিকুয়েন্স হচ্ছে যে জাস্ট পরবর্তী আমার ইয়েতে কয়টা গেছে, এটা কোত্থেকে আনছে বুঝতে পারছো? এই গ্রাফটা কোত্থেকে বা এটা কোত্থেকে সাজাইছে? এটা কিন্তু এই যে এই জি ডেটা স্যার। থেকে কিন্তু সাজাইছে।
বুঝতে পারছো? এই যে দেখো 1 থেকে 2 এ গেছে 5টা, 1 থেকে 4 এ গেছে কয়টা? 25টা। এই যে দেখো 1 থেকে 2 এ গেছে 5টা, 1 থেকে আবার 1 থেকে 4 এ গেছে 20টা। দেখছো? স্যার 25টা। হ্যাঁ, স্যার 1 থেকে 4 এ গেছে স্যার 25টা। 1 থেকে 4 এ 25টা স্যার। 1 থেকে 4 এ কয়টা? আচ্ছা 1 থেকে 4 এ হচ্ছে 25টা। তারপর 2 থেকে 1 এ গেছে কয়টা? 30। 30টা। হ্যাঁ, তারপর এই যে 2 তারপর 2 থেকে 4 এ গেছে কয়টা? 15। স্যার তার মানে বুঝতে পারতেছো আমার এই গ্রাফটা কিভাবে আসছে বা এই ফিগারটা কিভাবে আসছে? এই সিকোয়েন্স থেকেই কিন্তু 3 থেকে 1 এ গেছে 10টা, 3 থেকে 2 এ গেছে 40টা, 3 থেকে 1 এ গেছে 10, 3 থেকে 2 এ গেছে 40। বুঝাইতে পারছি? 15। ওকে, জি তাহলে স্যার। এখন আমাকে এখান থেকে বের করতে বলছে দা পার্সেন্টেজ অফ ইনসিকুয়েন্স মুভস। তাহলে ইনসিকুয়েন্স মুভ এখানে কয়টা আছে দেখো তো, কেউ বলো তো আমাকে এখানে ইনসিকুয়েন্স মুভ। স্যার 3 থেকে 2, 2 থেকে 1 আর 1 থেকে 4 এই তিনটা। হ্যাঁ, তার হচ্ছে মানে নেক্সট ইমিডিয়েট নেইবারিং মেশিনে যেগুলো গেছে অর্থাৎ 40, 30, 25, 95। আর টোটাল ব্যাক ট্র্যাকিং মুভস কয়টা? 4 থেকে 1 আর 1 থেকে 5 1 থেকে 5। তাহলে কয়টা হলো? 15। 15। ব্যাক ট্র্যাকিং মুভ কয়টা? সরি, বাইপাসিং মুভ কয়টা? বাইপাসিং হচ্ছে স্যার 10 যোগ 15 25। ঠিক 25। আছে, এখন আমি এগুলার পার্সেন্টেজ তৈরি করব, পার্সেন্টেজ বানাবো। আমার ম্যাট্রিক্সের ভ্যালুটা কত আসছিল? 135 না? জি স্যার। এখন হচ্ছে স্যার এটা স্যার এখানে যে স্যার 50 ইন করছে আর 30 যে আউট হয়ে গেছে এগুলা কি কোনো কাউন্টিং এ আসবে না? না না না, এটা তো জাস্ট ইন আর আউট বুঝাইছে। আচ্ছা স্যার। তো এই যে আমি এখান থেকে পার্সেন্টেজটা বের করে ফেলতে পারবো। বুঝতে পারছো? মানে এগুলো তো মুভস বুঝাচ্ছে। বুঝতে পারছো? এই যে আমার কি বলে এটাকে, কয়বার মুভ করছে? 3 থেকে 2 এর মধ্যে, 2 থেকে 1 এর মধ্যে 30 বার মুভ হয়েছে, 1 থেকে 5, 2 এর মধ্যে 5 বার মুভ হয়েছে, এগুলো মুভ বুঝাচ্ছে। সো টোটাল নাম্বার অফ ইন বিটুইন দিস 4 মেশিনস, 4টা মেশিন না? হ্যাঁ, 4টা মেশিনের মধ্যে টোটাল কতগুলো মুভ হয়েছে? 135। অর্থাৎ আমার 50টা যে পার্টস আছে এই 50টা পার্টস আমার এই 4টা মেশিনের মধ্যে 135টা মুভ করছে। বুঝতে পারছো? তার জন্য 135 দিয়ে ভাগ হয়েছে। তাহলে টোটাল ইন সিকোয়েন্স মুভ হচ্ছে 95টা আর টোটাল মুভ হচ্ছে 135টা। পার্সেন্টেজ কত? 70%। বুঝাইতে পারছি? জি স্যার বুঝতে পারছি। ওকে, তো এই লেকচারটা এখানেই শেষ সেলুলার ম্যানুফ্যাকচারিং এর। আমাদের আরো 2টা লেকচার আছে, 2টা না 3টা লেকচার আছে এটার। দেখি কত দূর পর্যন্ত শেষ করা যায় আর কি।